ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এপিসোডটি খুব ভয়ানক একটা এপিসোড। আজকের এটি পুরোটি শোনার অনুরোধ রইল। আজকের এটি পুরো এপিসোডটি শুনলে আপনারা জানতে পারবেন যে মানুষ থেকে কিভাবে ছায়ামূর্তি হয়ে গেল এবং ছায়ামূর্তি থেকে কিভাবে আবারও মানুষ হয়ে গেল। খুব ভয়ানক একটা এপিসোড। এপিসোড নম্বর 20-এ আপনাকে স্বাগতম। তো পুরো ঘটনাটি শোনার এবং জানার দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নিয়মিত ভূতের ঘটনা এবং গল্পগুলো সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল কাহিনীতে ফিরে যাওয়া যাক। মেয়েটা রেলিং থেকে ঝাঁপ দিল। এতক্ষণ বোকার মতন দাঁড়িয়ে এসব দেখছিল অরণ্য। মেয়েটা হুঁশ ফিরতেই এক কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়েই দৌড় দিল। তার দৌড়ানোর গতিও খারাপ না। সে দৌড়ে গিয়ে নিজেও ঝাঁপ দিল ব্রিজ থেকে। অরণ্য একমতে মেয়েটার হাত ধরে ফেলল। অন্য হাতে ব্রিজের রেলিং রেলিং ধরে সে এবং মেয়েটা ঝুলছে। অরণ্য মেয়েটা চিৎকার করে বলল, পাগল নাকি আপনি? মেয়েটা অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি আমাকে দেখতে পারছেন? কথাটা শুনে অরণ্য কিছু সময়ের জন্য অবাক হয়ে রইল। এখানে যার জীবনে প্রশ্ন, আর সে কিনা বলছে আমি তাকে দেখতে পাচ্ছি কিনা। মাথাটা গেল ওর বিগলে। আরে দ্বিগুণ চিৎকার করে বলল, আপনি এখান থেকে ঝাঁপ দিলেন কেন? তো কি হয়েছে? অরণ্যর ইচ্ছা করছিল মেয়েটাকে আরও কিছু বলতে, কিন্তু হঠাৎ ওর হাত রেলিং থেকে ছুটতে শুরু করলো। রেলিং ধরে রাখতেই পারল না বেশিক্ষণ সে। তাই সময় নষ্ট না করে মেয়েটাকে বলল, আমরা যখন নিচে পড়ে যাব তখন আপনার কাজ হলো আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে রাখা, আর পানিতে পড়ার আগ মুহূর্তেই নিজের ফুসফুস ভর্তি করে অক্সিজেন নেওয়া এবং দম না ছাড়া। হয়তো দম না ছাড়লে কষ্ট হবে, কিন্তু দম ছেড়ে দিলেই সর্বনাশ। ততক্ষণে অন্য হাত আরও আগলা হয়ে গিয়েছিল। একটু পর অন্যের হাত ছুটে গেল রেলিং থেকে। নিচে পড়তে পড়তে মেয়েটা জড়িয়ে ধরল। আর কিছুক্ষণ পরই তারা দুজন পড়বে ওই জলে। অরণ্য মেয়েটাকে আবারও একটু আগে বলা কথাগুলো বলল। তারপর ফুসফুস ভর্তি করে অক্সিজেন নিয়ে চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ করতেই সে খেয়াল করলো সে যেন উড়ে যাচ্ছে। একটু পর সে অনুভব করলো সে যেন মাটি থেকে দাঁড়িয়ে আছে। সাথে সাথে আরও একটা জিনিস তার কাঁপুনি ছড়িয়ে দিল। তার বহু দূরে কেউ নেই। অরণ্য আস্তে আস্তে চোখ খুলে সে সেখান থেকে লাফ দিয়েছে। ওইখানে দাঁড়িয়ে আছে। দ্বিধায় পড়ে গেল সে। এটা কি ওর মানের ভুল নাকি বাস্তব? একটু দূরে নিজের ব্যাগটা পড়ে থাকতে দেখে সে নিশ্চিত হলো এটা মনের ভুল নয়, সত্যি এমন হয়েছে। কিন্তু হয়ে থাকলে মেয়েটা কোথায়? এসব প্রশ্ন তখন তার মাথায় ঘুরছিল। তখনই হঠাৎ এক অদ্ভুত কাণ্ড শুরু হলো। ব্রিজের ল্যাম্প পোস্টের বাতিগুলো অস্বাভাবিকভাবে জ্বলছে আর নিমছে। কিছুক্ষণ এমনটা চলার পর সবগুলো লাইট নিভে গেল। চারিদিকে গুনশান নীরবতা। ছাদের আলো ব্রিজটাকে স্পষ্ট দেখাচ্ছে। অন্য নিজের ব্যাগটা নিতে ভুলে গেল। হঠাৎ করে কিছু একটা তার পিছন দিক থেকে সজোরে ছুটে গেল। অন্য চকিয়ে পিছনের ফিরে তাকালো। কেউ নেই সেখানে। সে পিছনের দিকে তাকাতেই অবাক, তার সামনে দিয়ে আগের মতন কিছুই নেই। ছুটে গেল, যদিও তার চারিপাশে কাউকে দেখা যাচ্ছে না। তবে অরণ্যর মনে হচ্ছে এখান থেকে সে ছাড়াও আরেকজন আছে। সতর্ক চোখে এদিক সেদিক তাকাচ্ছে অরণ্য। সে মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে উঠল। অরণ্যের সামনে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। চুলগুলো উষ্ণ খুস্ক আর আটালো আগাছালো। আগের মতন বাতাস ঝুলছে। অরণ্য কথা বলতে পারছে না। না চাইছে একটা চিৎকার দিতে, কিন্তু তার মুখ যেন কোনো সুপার গ্লু দিয়ে কে যেন আটকে দিয়েছে। মেয়েটা ওর সামনেই আসছে ধীরে ধীরে। মেয়েটা এখন অরণ্যর মুখোমুখি। অরণ্য ভয়ে গেমে একাকার হয়ে গেছে। তার সামনে মেয়েটা তার দিকে হাত বাড়াচ্ছে। হাতের নখগুলো দৌড়ল। অরণ্য তার নিতে পারছে না এই দৃশ্য। জাড়া দিয়ে দৌড় দিল সে। প্রাণপণে দৌড়াচ্ছে সে। পিছন থেকে ছেলে মেয়ের সন্নিহিত কণ্ঠে সুরে কেউ একজন হাসছে। অট্ট হাসির তাণ্ডবে যেন গাছপালাগুলো কাঁপছে।
পুরো সাইডগুলো বাতাসে দুলছে। নির্জনপুরে ঢুকতেই নির্জনপুর উপজেলা পরিষদ পড়ে, তার কিছু দূর নির্জনপুর বাজার। বাজারে ঢুকতেই আরও কিছু দূরেই নির্জনপুরের বিখ্যাত 7 তারকা হোটেল পড়ে। 7 স্টার হোটেলের ম্যানেজার সবুজ হোটেলের কাউন্টারে বসে আছেন। ইদানিং একটা গান ইন্টারনেট ভাইরাল, তিনি সেই গানটা গাইছিলেন এবং সবুজ সাহেব হোটেলের সামনের দিকটাই বসেন। তার ব্যবসা এখন রমরমা, হাজারো লাভ বার্তা প্রেমিক প্রেমিকা জুটি তার হোটেলে কিচিরমিচির করে। আবার কিছু কলেজের ছেলেমেয়েরাও তো ক্লাস ফাঁকি দিয়ে ওনার হোটেলে আড্ডা দেয়। তবুও একটা কথা বলতেই হয়, হোটেলের খাবারগুলোর মান গুণগত বালা। গানের পুরো অংশ চাইলে সবুজ সাহেবের দফা রফা হয়ে যায়। তার সামনের টেবিলের ওপাশের নিচ থেকে একটা হাত উঠে আসে। আটকে উঠলেন সবুজ সাহেব। মুখ দিয়ে তার কোনো শব্দ বের হচ্ছে না। আগেই আরেকটা হাত বেরিয়ে আসে টেবিলের ওপাশ থেকে। চেয়ার থেকে ছিটকে উঠে যান তিনি। পরপরই এক পাগলি বিদায়ী চিৎকার করেন। ভূত ভূত বলে তার চিৎকারে হোটেলের কর্মচারীরা ছুটে আসেন। ততক্ষণে ওপাশ থেকে 2 হাতে বর দিয়ে একটা মাথা উঠে দাঁড়ায়। সবুজ অবাক হয়ে বলল, আরে অরণ্য তুমি? অরণ্য বিশ্বস্তভাবে হাঁপাতে হাঁপাতে হোটেলে ঢুকলো। হোটেলে ঢুকে কয়েক কদম হাঁটার পর সে মুখ থুবড়ে পড়ে গেল। ঘটনা কিছুক্ষণ আগে চলে আসে। অরণ্যা খুব জোরে জোরে দৌড়াচ্ছে। পিছন থেকে ভেসে আসছিল সেই রক্ত হিম করা অট্ট হাসি। সে প্রায় 8 কিলোমিটার দৌড়ে এরপর নিজামপুর বাজারে প্রবেশ করে। এরপর সেই 7 স্টার হোটেলের সামনে এসে মুখ দুবড়ে পড়ে যায়। পরে কোনো রকমে কাউন্টারের টেবিলে দৌড়ে উঠে দাঁড়ায়। হোটেলে একটা হইচই পড়ে যায়। সবুজ ব্যস্ত হয়ে পড়ল অন্যজনের জ্ঞান ফিরাতে। সেই অরণ্যের তার মুখে পানি দেওয়ার আগেই সে চোখ বন্ধ করে রেখে বলে উঠল, আমার জ্ঞান আছে। ভাগ্যিস অরণ্যর ওয়ালেট আমার মোবাইলে আর পকেট ছিল, তাই ভাগ্য আরও ভালো যে বুটটা ওকে পানি পড়তে দেননি। হোটেলে বসে বসে মজু খেতে খেতে এইসব আবুল তাবুল বকছিল অরণ্য। একটু পর বেরিয়ে এলো হোটেলের বাইরে বেরিয়ে অরণ্য ক্লান্ত দৃষ্টিতে হোটেলের উপরের দিকে তাকিয়েছিল। হঠাৎ লোডশেডিংয়ের কারণে হোটেলের ইলেকট্রিসিটি চলে যায়। অরণ্য কিছুটা ভয় পেয়ে যায়। তখনই আচমকা আকাশের বিদ্যুৎ চমকে উঠে। আর সেই বিদ্যুৎ চমকে ওঠার মাধ্যমেই অরণ্য দেখতে পায় হোটেলের ছাদে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। এলোমেলো চুল আর শাড়ির আঁচল বাতাস বইছে। আর অরণ্যের বুকটা দৌড় করে উঠল। মেয়েটার হাতের মধ্যে কি যেন একটা ঝুলছে। চোখের পলক ফেলতে না ফেলতেই মেয়েটা উধাও, আর ইলেকট্রিসিটিও চলে এসেছে। অরণ্য নিজের পায়ের কাছে কিছু একটা অনুভব করলো। ওর ব্যাগটা ওর পায়ের কাছে পড়ে আছে। অন্য কম্পিত হাতে ব্যাগটা তুলে নিল। সব কিছু ঠিকঠাক আছে এটা দেখি কিছুটা স্বস্তি পেল। পরক্ষণেই আবার ভয়ে শিউরে উঠল। ব্যাগটা এখানে এলো কি করে? এটা তো 8 কিলোমিটার আগে ফেলে এসেছি। এমন এক সময় কাঁধে কেউ একজন হাত রাখলো। অরণ্য ভয়ে ভয়ে পিছনের দিকে তাকালো। একজন ছেলে ওর কাঁধে হাত রেখেছে। এই যে ভাই, আপনি রাস্তায় কি করেন? পথ ছাড়েন। অরণ্য চলে যেতে থাকলো। ওর পিছনে সেই হোটেলের ছাদে একটা ছায়া মূর্তি তার দিকেই তাকিয়ে আছে। অরণ্য নিজের বাড়ির দিকে হাঁটছিল। তার বাড়িটা লাউছড়া গ্রামে। গ্রামটা নির্জনপুর থেকে বেশ কিছু দূরে নয়। এই রাতে এদিকে কোনো গাড়ি না থাকায় অরণ্য হেঁটে হেঁটে আসছিল। একটা বিশাল মাঠের মাঝখানে পাঁচিল ঘুরাও একটা বাড়ি থেকে অরণ্য। আশেপাশে কোনো বসতি নেই। বাড়িটা ওর দাদার ছিল। বাড়িটা অনেক বড় জায়গার উপর অবস্থিত। আগে বাড়িটার চারিপাশে গাছপালা ছিল, এখন প্রায় অধিকাংশ গাছই মরে গেছে। পাতাবিহীন মরা আছে।
গভীরে আছে বাড়িটা, তবে বাড়িটা পেঁচিলেই বাইরে কোনো গাছ নেই। মাঠের মাঝখান দিয়ে অরণ্য হেঁটে যাচ্ছে, তার পিছনে পিছনে একটা ছায়ামূর্তিও আসছে। পুরানো লোহার গেটের তালা খুলে ভিতরে ঢুকলো অরণ্য। ঘন গাছ পেরিয়ে মিনিট 5 পর বাড়িতে পৌঁছালো সে। দোতলা বাড়িটাকে বাহিরের দিক থেকে দেখলে পুরানো মনে হলেও ভিতরের দিকটা তেমন একটা পুরানো নয়। অরণ্য দোতলায় উঠে নিজের রুমে গিয়ে বিছানায় ব্যাগটা রেখেই বাথরুমে শাওয়ার নিতে গেল। একটু পর তোয়ালি দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো সে। চুলায় একটা পাত্রে চপ করে হালকা তেল ফুটছে, তার মাঝে 2টা ডিম ছেড়ে দিয়ে হাফ বয়েল করে অমলেট বানাচ্ছে অরণ্য। খাবার টেবিলে বসে বিষণ্ণতাভাবে খাচ্ছে সে। একটু আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে চিন্তিত। কোনো রকমে খাবার খেয়ে বিছানায় চলে গেল অরণ্য। রাত এমনিতেই অনেক হয়েছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল অরণ্যর। আস্তে আস্তে চোখ কচলাতে বিছানায় উঠে বসল সে। আত করে একটা শব্দ হলো পাশের রুমে। একটু পর তার দরজায় টোকা পড়ল। অরণ্য অবাক হয়ে গেল। এই বাড়িতে কে একা থাকে? তাই সাথে আর কেউ থাকে না তার। তবে এত রাতে ওর দরজায় কে? রুমের লাইট জ্বালাতে গিয়ে অরণ্য দেখল ইলেকট্রিসিটি নেই। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দরজা খুলল অরণ্য। কেউ নেই সেখানে। আবারও পাশের রুম থেকে একটা আওয়াজ আসলো। রুমার দরজার সামনেই এসে দরজায় হাত লাগালো সে। হাত লাগানোর আগেই তার পিছন থেকে কেউ হেঁটে চলে গেল। অন্য পিছন ফিরে তাকালো, সেখানে কেউ নেই। সিঁড়ির মধ্যে হালকা আওয়াজ করলো যেন কেউ সিঁড়ি বেয়ে নিচে নামছে। অরণ্য সিঁড়ির দিকে নিচে নেমে গেল। নিচে নেমে ওদিক ফ্ল্যাশ লাইট মারতে লাগলো। এমন সময় কিচেন থেকে দাতব কিছু পড়ার আওয়াজ আসলো। আস্তে আস্তে কিচেনে প্রবেশ করলো অরণ্য। সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আওয়াজটা কিসের ছিল? অরণ্য মনে মনে কিছু একটা ভাবছে। এমন সময় দরজার কুসকুস আওয়াজ এলো। অরণ্য মিট শেফটে চাবিটা তুলে নিল এবং কিচেন থেকে বাইরে এসে গেস্ট রুমের দিকে গেল। ওইখান থেকে একটা শব্দ আসছে। গেস্ট রুমের দরজা লাগানো ছিল, অথচ এখন খোলা। অরণ্য কিছুটা ভয় পেয়ে সাহস করে দরজা ঠেলে গেস্ট রুমে নিল। তার গেস্ট রুমে মোটা এবং দামি কাঠের সোফা আছে। তাছাড়া বেতের সোফা এবং কিছু কাঠ ও বেতের টি টেবিল। আসবাবপত্রগুলো তার দাদার আমলের। বছর 6 আগে আসবাবপত্রগুলো বার্নিশ করা হয়েছিল। অরণ্য এদিক সেদিক লাইট মেরে কিছু দেখতে পেল না, তাহলে সে দরজা খুলল। এমন সময় অরণ্য কি বুঝে যেন সিরিয়ালের দিকে তাকালো, যেটা দেখলে ওর জন্য প্রস্তুত ছিল না সেটা। সিলিংয়ের একটা মেয়ে দাঁড়িয়ে উল্টা হয়ে আছে, তার চুলগুলো ঝুলছিল, সাথে শাড়ির আঁচলও। হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। অরুণ চোখ নিচে নামাতেই দেখলো নারী মূর্তিটা ওর থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। অরণ্য নিজের হাতে চাকুটা সজোরে ওই মেয়েটার দিকে ছুঁড়ে মারল, কিন্তু চাকুটা মেয়ের গায়ে লাগলো না, বরং মেয়েটার শরীরের মধ্যে দিয়ে ওটা চলে গেল এবং অল্প পাশের দেওয়ালে তেতকে গেল। অরণ্য হতবাক হয়ে গেল, কি করবে কিছুই বুঝতে পারল না। এমন সময় সুমদুম সুরে ফজরের আজান দেওয়া শুরু হলো। ফজরের আজান হয়ে সাথে সাথেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। দাপ করে মাটিতে বসে পড়ল অরণ্য। একটু পর উঠে গিয়ে অজু করে নামাজ পড়তে বসলো সে। নামাজ পড়ার পর জায়নামাজে বসে রইল, নড়াচড়া করবে না। আস্তে আস্তে বাইরে ফুটে উঠল ভোরের আলো। অরণ্যের মোবাইলে হঠাৎ অ্যালার্ম বেজে উঠল। ব্যস্ত হয়ে উঠল অরণ্য। বেগে কিছু বই খাতা আর কলম নিয়ে জটপট চলে গেল তালা দিয়ে সাইকেল নিয়ে এবং সেখান থেকে বেরিয়ে পড়ল।
পার্কিং লটে নিজের সাইকেল তাড়া মেরে রাখলো অরণ্য। ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। অরণ্যর চোখগুলো জবা ফুলের মতন লাল হয়ে গেছে। রাতে সে মাত্র 20 মিনিট ঘুমিয়েছিল। এই অল্প সময়ের মধ্যে গুম হয়েছে তার উপর গত ক্লাসের জার্নি আসেই। অরণ্য ক্যাম্পাসে প্রবেশ করতে নিচের বয়সের অধিকাংশ মেয়ে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, অরণ্য অনেক হ্যান্ডসাম। তাছাড়া ছেলেটার চুল চোখগুলো সহ দেহের বাকি অংশগুলো চেয়ে দেখার সুন্দর, এবং শুধু রূপে নয় গুণেও ছেলেটা অসীম তুলনীয়। ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে ভিক্টোরিয়া দেওয়ায়, পড়াশোনা, খেলাধুলায়, জেক্স বলতে গেলে প্রায় সব জায়গায় তার দক্ষতার জুটি নেই। এমনকি তার এত মেয়ে ফ্রেন্ড নেই। অরণ্য যখন অনার্স প্রথম বর্ষ ছিল তখন তার চলাফেরা কিছুটা কঠিন হয়ে গিয়েছিল, কারণ অনার্স প্রথম বর্ষের থেকে চতুর্থ বর্ষের অধিকাংশ মেয়ে তখন তার উপর ক্রাশ খায়, কিন্তু এটা আবার উপরের বর্ষের ছাত্রদের গায়ের জ্বালার কারণ হয়ে যায়। তাদের কথা হলো, এর ভিতরে এমন কি আছে যে অরণ্য মেয়েরা আমাদের কাছেও গেছে না, কিন্তু ওকে নিয়ে এত মাতামাতি করছে। এর ভিতরে এমন কি আছে? এজন্য অরণ্য সে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছিল। একদিন ওর আর সিনিয়ররা এক ছাত্রের মধ্যে মারামারি হয়েছিল। দোষটা অরণ্যর ছিল না। পরে বিষয়টা প্রিন্সিপালের কাছে গেলে স্বপন সিনিয়র এর কঠিন শাস্তি হয়েছিল। তার যতটা শাস্তি পাওয়ার ছিল তার চেয়ে বেশি শাস্তি পেয়েছে সে, এবং প্রিন্সিপাল ওর কিছুক্ষণে পক্ষপাতী ছিলেন। এতেই অনেকেই বুঝে যায় যে অরণ্যের ব্যাকগ্রাউন্ড খুব শক্তিশালী। তার আর কখনো কেউ তার গায়ে ঘষতে সাহস করেননি। তাছাড়া কলেজের চুপচাপ ছেলেগুলোর আদর্শ ছিল অরণ্য নিজেই অনেক চুপচাপ ছিল। আজ পর্যন্ত তার কোনো মেয়ে ফ্রেন্ড নেই। ইগনোর করতো অন্যদের, তবে সে এটা বলা যাবে না যে তার বন্ধু নেই। গুটি কয়েকজন বন্ধু আছে, ওর বন্ধুর সংখ্যা মোট 4 জন, এবং আহমেদ, হিমেল এবং এরগুলো মিলিয়ে কয়েকজন বন্ধু তার। ক্যাম্পাসে আসতে না আসতেই হিমেলের সাথে দেখা। ওর আবার মেয়ে পটানো ছাড়া কোনো কাজ নেই। একটু দূরে দাঁড়িয়েছিল সামনে। হিমেলের কাজ মেয়ে পটানো, আর দেখা। হিমেল কাজ করতে ব্যস্ত। সব মিথ্যা কথা। ওরা 2 ভাই তবে তাকে আসে, কিন্তু মন থেকে ভালো। অরণ্যকে দেখে আব্রাম বলল, কিরে ভাই, কি খবর? ভালো আছিস? এই তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি খবর? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু রাত জেগে চুক্তির পাহারা দিস। হঠাৎ গভীর দিকে নজর আটকে গেল। ফার্স্ট পিরিয়ড শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। তাই অরণ্য তার কথা সেখানেই সমাপ্ত রেখে ক্লাসের দিকে হাঁটা দিল। ক্লাসের মধ্যে অরণ্যের মনে নেই। লেকচার দিয়েই যাচ্ছে। অরণ্য গালে হাত দিয়ে অন্যমনস্ক হয়ে আছে। তার দৃষ্টি ক্লাসের বাইরে। আনমনে কালকের ঘটনাটি ভেবে যাচ্ছে। এমন সময় বাকি আসলো। এই ছেলে, এই যে তুমি সেট আপ হাত দিয়ে কি ভাবছো? কই কিছু না স্যার, এমনি। এই ছেলে, ক্লাসটা কি ফাইজলামি মনে হয়? আমি কষ্ট করে লেকচার দিচ্ছি আর তুমি সাহেবের মতন গালে হাত দিয়ে বসে বসে আকাশ পাতাল চিন্তা করছো। এই বলে ম্যাডাম স্যার তাকে অনেক বোকাঝোকা করতে শুরু করলে। অরণ্য জবা ফুলের মতন চোখ লাল নিচে লেকচারটার দিকে তাকালো। তার চোখের নীরবতা কালি আর টকটকে লাল চেহারাটার আত্মা কেঁপে উঠল। তার গলা যেন শুকিয়ে আসছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে তিনি বের হয়ে যাও ক্লাস থেকে।
এই বলে ম্যাডাম তাকে বের করে দিলেন ক্লাস থেকে। অরণ্য চুপচাপ ব্যাগ গুছিয়ে নিল, আস্তে আস্তে বের হয়ে গেল ক্লাস থেকে। কোনো প্রতিবাদ করলো না। ক্যাম্পাসে এসে অন্য আরেকটা রুমে আসলো। রুমটা খালি। একটু পর ওখানে একটা সেকেন্ড পিরিয়ডের ক্লাস শুরু হবে। দেখতে দেখতে ক্লাসগুলো শেষ হয়ে গেল। অরণ্য ক্লান্ত দেহে ক্যাম্পাসের নরম ঘাসের উপর এলিয়ে পড়ল। আচমকা গায়ে টোকা পেয়ে উঠে দাঁড়ালো। লেকচাররা দাঁড়িয়ে আছে। এই ছেলে, তোমার কোনো সমস্যা থাকলে তখন তো বলতে পারতে। কোনো প্রতিবাদ না করে বের হয়ে চলে এলে কেন? না মানে স্যার, কালকে রাতে ঘুম হয়নি, তাই আজ একটু ক্লান্ত ছিলাম। তাহলে ভার্সিটিতে না আসলেই তো হতো, রেস্ট নিতে বাড়িতে। না মানে স্যার, এর আগে তো অনেক বড় একটা ভ্যাকেশন কাটাইছি, তাই এর আগে অবসেন্ট থাকা আমার কাছে ভালো লাগেনি, তাই চলে আসলাম। আচ্ছা ভালো, বাড়ি গিয়ে রেস্ট নাও। জি স্যার, আসসালামু আলাইকুম। তখন ওয়ালাইকুম আসসালাম স্যার যেতেই হিমেল, শামীম, আবরাম এবং আফনাফ ওকে ঘিরে বসে পড়ল। আজ ক্লাসে ওর ব্যবহার তেমন একটা সুবিধার ছিল না। তাছাড়া অরণ্য এর অমনোযোগী ছিল না কখনো। হিমেল জিজ্ঞেস করলো, ভাই তোর কি হয়েছে? অরণ্য ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার গাড়ে ভূত চেপেছে এবং আমি আন্তরিক। তখনই তারা হে করে হেসে উঠল চারজনে। অরণ্যের কথা শুনে কেউ হেসে থামতে পারেনি। এত সুদাম দেহের ছেলে নাকি ভূতে বয়ে পায়। কিন্তু শেষ পর্যন্ত বেচারা অরণ্যের সিদ্ধান্ত চেহারা দেখে ওদের দমে যেতে হলো। ফালতু প্র্যাঙ্ক অন্যরকমই করে, এসব ফালতু মজা অরণ্য একদমই করবে না। তাছাড়া ছেলেটার চোখ মুখে উৎসকণ্ঠ দেখে তাদেরও মায়া হতে লাগলো। হিমেল কাঁধে হাত রেখে বলল, ভাই কি হয়েছে খুলে বল। অরণ্য সব ঘটনা খুলে বলল, কিন্তু তবুও ওদের বিশ্বাস হচ্ছিল না। শেষের দিকে অরণ্য ওদের বোঝানোর চেষ্টা ছেড়েই দিল। এমন সময় শামীম বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমরা এক কাজ করি, যেহেতু অরণ্য ভয় পাচ্ছে, আমরা আজকে ওর বাড়িতে ওর সাথেই থাকি, তাহলে ওর বইটাও ভেঙে যাবে। আহনাফ ও সায় দিল। হিমেল গভীর চিন্তায় মগ্ন, আর আফনাফ অরণ্যর অবস্থা দেখেই আর মানা করল না। অরণ্য কোথা থেকে এটা কেউ জানে না। আজ প্রথম লাউসারাই এসে অরণ্যর বাড়ি দেখে সবাই অবাক। এর আগে অরণ্যর বাড়িতে আসতে চাইলেও অরণ্য কখনো তাদের আসতে দেয়নি। এখানে এত বড় পাঁচিল ঘেরা আর মোরা গাছের জঙ্গলের ভিতর একটা বাড়িতে থাকে অরণ্য, তাও একা। হিমেল তো দুষ্টামির চলে মুখ ফুসকে বলেই দিল, এই বাড়িতে ভূত থাকাটা স্বাভাবিক কিছু নয়। কিন্তু পরক্ষণে অরণ্যদের চোখ রঙ্গিল চোখে ঝুপসে গেল। সে অরণ্য পেঁচিলে গুলটা খুলেই সবাই ভিতরে আসলো। যদিও এখন দিনের বেলা, কিন্তু অরণ্যের বাড়ির চারপাশে ঘন মোরা গাছের জঙ্গল, যার জন্যই চারপাশটা কেমন জানি ভূতের লাগছে। কেমন একটা জানি গা গেমসের ভাব। বিকেলের আলো আঁধারের মধ্যে ওরা সবাই হাঁটতে লাগলো। মিনিট পাঁচেক পর ওরা বাড়িতে সামনে আসলো। পুরানো দোতলা বাড়ি। বাইরে থেকে বাড়ি দেখলেই যে কেউই বলতে পারবে না একসময় বাড়িটা জৌলুস ছিল। সদর দরজায় তালা খুলল অরণ্য। সবাই বাড়ির ভেতর আসলো। অরণ্য বাতিগুলো জ্বালিয়ে দিতে শুরু করলো। বাতির ভিতরে সব গুছালো, পরিষ্কার, একদম চকচকে। সবাই গেস্ট রুমে বসলো। অরণ্য ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে বসে পড়ল। হিমেল অরণ্যকে বলল, এটা কি তুই থাকিস এই বাড়িতে? তখনই সে বলল, এখানে আমি থাকি। কিন্তু কেন? কিছু কথা অপ্রকাশিত থাকাই ভালো। কিন্তু সবার বাদ ভাঙ্গা কৌতূহল, এবং সবার কৌতূহলের বাটা পড়ল। অন্য সবাইকে বলল, আমি কিচেনে যাচ্ছি, তোরা এই যে পাশের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। ক্লান্ত অরণ্য এই কথাটা বলে কিচেনের দিকে চলে গেল। আর ওরা সবাই অরণ্যের দিকে তাকিয়ে থাকলো।
সেই গেস্ট রুমে এত বড় আলমারি ছিল, কাঠের বার্নিশ করা। আলমারিটার উপর বসে একটা ছায়ামূর্তি পা দুলাচ্ছিল। ওটা শামীমকে দেখতে না পেয়েও অরণ্য দেখতে পায়, তাই ছায়ামূর্তিটা অরণ্যর যাওয়ার পরেই এসেছিল এই রুমে। তাই ফ্রেশ হয়ে কিছুক্ষণ অপেক্ষার পর সুগন্ধা আসতে লাগলো। গন্ধটা আসছে কিচেন থেকে, কিছুটা মুরগ পোলাও এর গন্ধের মতন। একটু পর অরণ্য সবাইকে ডাইনিং রুমে ডাকলো। শালা লাল টুকটুকে গাজর, পেঁয়াজ, মরিচ ইত্যাদি এসব একটা বাটিতে সালাদ, আরেকটা গামছায় মুরগ পোলাও, আরেকটা বাটিতে মুরগির রেস্ট, আর শেষ বাটিতে সবার। এত সব অ্যারেঞ্জ করতে করতে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এলো। এতক্ষণ ধরে সবাই খাওয়া দাওয়া সেরে ফেলছে। অরণ্য সবাইকে একসাথে নিজের বেডরুমে নিয়ে গেল। অরণ্য বালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। শামীম পাশে বসে মোবাইল চালাচ্ছে। জানালার পর্দার কাছে দাঁড়িয়ে আছে হিমেল, দেখতে বাইরের নির্জন প্রকৃতি। বারান্দায় আবারও ফেসবুকিং করছে, আর আপনার ঘুরে ঘুরে দেখছিল বাড়িটা। কুয়াশার চাদরে যেন গুয়া চারপাশটা এক ভৌতিক অবাস। চারিদিকে আপনার প্রবান জ্বালিয়ে দিয়ে কুটায় উঠল, হাতে এক গুছা চাবি। চাবিগুলো এই বাড়িতে বিভিন্ন রুমের অরণ্য দিয়েছে। এগুলো ছেলে কুটার এক প্রান্তেই সিঁড়ির ধাপ শেষ হয়ে গেল। এরপর একটা বড় দরজা। আপনার স্বাভাবিক মতোই ভীষণ কৌতূহলী। বাড়িটা দুতলা হলেও খুব বড়। নিচতলা ঘুরতে ঘুরতে তার অনেক সময় লেগেছে, তাই দুতলা না দেখে সোজা চিলে কুটায় চলে আসলো। রুমের দরজাটা ভীষণ বিশ্রী, খেচে কুচে শব্দ এবং খুলে গেল। দুইটা সোফা, অনেকগুলা কাঠের বক্স, কাগজের বক্স এটা, এবং জোরবাতি, কাচের টেবিল, শুক সাইকেল, কাঠের আলমারি ইত্যাদি জিনিসে ভরপুর এই ছিল কাঠের ঘরটা। হয়তো এটা বাড়িতে স্টোর রুম। ওখানে একটা টেবিলে অনেকগুলো বই রাখা আছে। আপনার এই বইটা নিয়ে খুঁজতেই ওর দুয়ে বোলা বের হয়ে গেল। দুলার চুটে কাশতে শুরু করলো সে। কিছু ময়লা রে বাবা। বইটা এক পুরানো উপন্যাস ছিল। আপনার বিরক্ত হয়ে বইটার মাঝের একটা পৃষ্ঠা খুললো। ওইখানে নায়িকার ইমোশনাল কথা ছিল। সাকিব আমার বাবা, আমার বিয়ে ঠিক করে ফেলেছে। না যা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না কি করে বাবা, তাই করুন চলে যাই আমরা পালিয়ে। এতটুকু করার পর বিরক্ত হয়ে বইটা রেখে দিলাম। অন্য বই গোছাতে গোছাতে একটা নকশা সামনে পড়লো। নকশাটা জেরে দুলা মুক্ত করেই চমকে উঠলো আফনাফ। বালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল সে। অরণ্য হঠাৎ করে ঘুম ভেঙে গেল শামীমের ফোনে আওয়াজে। শামীম ব্যস্ত হয়ে অরণ্যর মাথায় হাত বুলাতে শুরু করলো। অরণ্য তাকে থামিয়ে দিল। ঘুম ভাঙার পর কিছুক্ষণ নিস্তেজ হয়ে থেকে একসময় টান মেজে বিছানার থেকে উঠল অরণ্য। চোখে রাজ্যের ঘুম। নিজের শরীর থেকে গেঞ্জি নামক আবরণটা খুলে নিল সে। তখনই শামীম ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে ওর দিকে তাকালো। হিমেল আর চোখে ওকে দেখলো। আপনার বারান্দা থেকে তাকালো। এত সবের একটাই কারণ, নিষাদ সিক্স প্যাক বললে ভুল হবে। ওর পেটে আরো অনেক বাজ আছে। শুধু পেটে না, পাঁজরেও হাতে বাজ আছে। হাতের পেশিগুলো ফুলে আছে। দেখার মতন ছেলেটা। সোজা রুম থেকে বেরিয়ে গেল অরণ্য। সিঁড়ি বেয়ে নিচে নামছিল আফনাফ। সে দেখলো একটা রুমে লাইট জ্বলছে। আস্তে আস্তে রুমের কাছে আসলো। ভিতরে উকি দিতেই চমকে উঠল। অরণ্য হ্যান্ডস আপ, পুশ আপ দিচ্ছে। ওর মুখ থেকে টপ টপ করে ঘাম ঝরছে। আফনাফ একটু বয়ে পেয়ে গিয়ে ডাক দিল, অরণ্য, এই অরণ্য। অরণ্য কোনো আওয়াজ করলো না। অরণ্য কিছুটা শান্তকুষ্ট হয়ে জোরে একবার থামলো। অরণ্য। এবারও কোনো সারা শব্দ নেই। অরণ্যের দিকে ডাক শুনেই সবাই নিচে নেমে আসলো। অরণ্য যেন কাউকেই দেখছে না। শেষে সবাইকে অবাক করে দিয়ে হ্যান্ডটাস্ট থেকেই নেমে পা গুছিয়ে দিল। বসলো সে।
দাপ করে মাটিতে বসে পড়ল আফনাফ। প্রচুর পরিমাণে হাঁপাতে লাগলো। ভয় পেয়ে গেছিল সে। সবাই যখন হাঁপ ছাড়ল ঠিক তখনই একটা বিড়াল মেও মেও করে ডেকে উঠল। সবাই ভয় পেয়ে গেল। দরজা দিয়ে বিশাল একটা ছায়ামূর্তির প্রতিচ্ছবি প্রতিফলন হচ্ছে। সেটা এগিয়ে আসছে দরজার দিকে। প্রত্যেকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। প্রচণ্ড ভয় কাজ করছে ওদের মাঝে। ছায়াটা দরজার দিকে আরো এগিয়ে আসলো। সবাই ভয় বাড়ছে, কিন্তু অরণ্য চুপচাপ তাকিয়ে আছে, হাত দিয়ে খামছে ধরে আছে। ট্রাউজারটা ছায়াটা বিশাল আকৃতি ধারণ করছে। একসময় রুমে প্রবেশ করলো সেই বিলাকার ছায়াটার মালিক, একটা সাদা রঙের বিড়াল। আহা কি কিউট! ফুস করে উপকণ্ঠ চাপা নিঃশ্বাস ফেলে উঠল সবাই। শামীম বিড়ালটাকে তাড়াতে যাবে, এমন সময় অরণ্য বাধা দিল। বাসা থেকে উঠে আস্তে আস্তে বিড়ালটার কাছে গেল। বিড়ালটা লেপ করে চোখের দিকে তাকিয়ে আছে, যেন বোকা বনে গেল সেটা। অরণ্য বিড়ালটাকে তুলে নিল দুই কাঁধে। শামীমকে দেখিয়ে বলল, শালা দেখ কত কিউট ছোট্ট একটা বিড়াল, আর তুই এটাকে তাড়িয়ে দিচ্ছিস। অরণ্য বিড়ালটাকে নিজের দিকে ফিরিয়ে বসে পড়ল। একটু পর বিড়ালটা কেমন জানি করতে লাগলো। অরণ্যর হাত থেকে মুক্ত হওয়ার জন্য হঠাৎ ছটফট করতে লাগলো। অরণ্য ছাড়ছিল না বিড়ালটাকে। এমন সময় সেটা খামসে দিয়ে উঠল। কিছুটা রক্ত বের হলো। এরপর অরণ্য ছেড়ে দিল সেটাকে। ওটা ছাড়া পেয়ে দৌড় দিল না, বরং তাকিয়ে রইল অরণ্যর কাটা জায়গাটার দিকে। এক সময় বিড়ালটার কাছে এসে ওর কাটা জায়গাটা চাটতে গেলেই অরণ্য ওটাকে দূরে ঠেলে দেয়। কিন্তু বিড়ালটা নাসুর বান্দা, চাটবেই। অরণ্য বারবার ওটাকে সরিয়ে দিচ্ছে, তবুও শেষ পর্যন্ত ওটা এক লাফ দিয়ে অরণ্যর কাটা হাতের কাছে এসে হাতটা চেটে দিল। অরণ্য ওটাকে অনেক দূরে সরিয়ে দিয়ে বলল, শালার পুত, বিড়ালটাকে ভূত বলল, তোকে আদর করলাম আর তুই আচার দিলি। এই বলে গালিয়াতে থাকে। কত ব্যথা করছে জানিস? ইচ্ছা করছে তোকে টাস করে দৌড় গালে চড় দেই। বিড়ালটাকে ফেল করে তাকিয়ে রইল, যেন সে বলতে চাইছে, দুঃখিত, ভুলটা করে আশ্রয় দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। অরণ্যের বিড়ালটার চোখ দুটো দেখে খুব মায়া হলো। এক সময় সে খেকিয়ে উঠল, এই বিড়ালের বাচ্চা বিড়াল, যা ফুট, বাঘ এখান থেকে, নিজের রাস্তা নিজেই মাপ। বিড়ালটা আস্তে আস্তে করে চলে যেতে লাগলো। যাওয়ার আগে অরণ্যের দিকে ফিরে তাকালো একবার, পরক্ষণেই ছুটে বেরিয়ে গেল ওটা। বিড়ালটা ছায়া দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, তাই সবাই বলেই গেল এটা মরা গাছের জঙ্গলের গুড়া বাড়িতে। বিড়ালটা আসলে কি করবে? ডাইনিং টেবিলে সবাই খেতে বসছে। এখন রাত 11:30। সবাই এতক্ষণে ভূত দেখার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ভূত তো দূরে থাক, ভূতের টিকটিকিরও নামগন্ধ নেই। খেতে খেতে আফনাফকে একটা কথা মনে পড়ল। তাড়াতাড়ি আরো একটা রোস্ট তুলে নে সে নিজের পাতে। সবার আগে সে খাওয়া শেষ করলো। তারপর হাত ধুয়ে সে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা খাকিয়ে দিল। অরণ্য তাদের চিলেকুটার গড়ে বা স্টোর রুমে একটা ম্যাপ পাইছে। তাহলে ওই গুপ্তঘরটার কথা জেনে গেছিস? তুই জানলি কি করে? অরণ্য শান্তভাবে খেতে খেতে জবাব দিল, বলে যাস না, এটা আমার বাড়ি। কথাগুলো সবার মাথার উপর দিয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়া সেরে সবাই অরণ্য আফনাফ দেখেই চিনতে পারলো যে ওগুলো জেড পাথরের নানা রকম চেনা অচেনা জিনিস পাত্রে ভর্তি ঘরটা, আর অন্যদিকে আরো একটা রুম আছে। আপনার জিজ্ঞেস করলো এই রুমে কি আছে, তোর সেটা জানার দরকার নেই। আচ্ছা, রুমটাতে কি আপনার এক প্রকার খোশ মজাতেই আছে? বহু বছর আগে এত বড় এবং সুগন্ধ লাইব্রেরি প্লাস কালেকশন দেখছে সে। অন্যরকম বলল, এগুলো সব তার বাবার সংগ্রহ। রুমটা দেখে সবাই উৎসব ফিল করলো।
কিন্তু অরণ্যের চোখ নিজের হাতের দিকে। বিড়ালটা ওকে আশ্রে অনেকখানি কত করে দিয়েছে, কিন্তু এখন কোথায় সেই কত। তড়িঘড়ি করে শার্টের হাতা একটু নিচে নামাতেই সে সিঁড়ির দুয়ারগুলো এক একটা ছায়ামূর্তি ওদের দেখছিল। কেউ খেয়াল করেনি সেটা। রুমটা দেখে শেষ করেই ও আবার উঠে এলো। সবাই গেস্ট রুমে বসলো। অরণ্য কিছুটা চুপচাপ। হঠাৎ নীরবতা ভেঙে শামীম বলল, ভাই তুই কিছু বলবি নাকি এখানে ভূত আছে? কই ভূতের আভাসের লো মাত্রই নেই। সবাই এক কথায় সায় দিল, কিন্তু অরণ্য মাথা নিচু করে কি যেন ভাবছে। আনমনে হাতে থাকা গুটির উপর উঠল। হিমেল তখনই খেয়াল করলো বিষয়টা। বিড়ালের আচারের কারণে অরণ্যের হাত একটা গভীর ক্ষত হয়ে গেছিল, কিন্তু এই সেই ক্ষতের জায়গায় কিছুই নেই। রাত 2:39 আফনাফের ঘুম ভেঙে গেল প্রচণ্ড হিসুর চাপে। যাওয়ার আগে আফনাফকে বলল, ভাইয়া আমার হিসু পাইছে, আমি একটু হিসু করে আসি। পাশাপাশি 2টা রুম, ওরা সবাই ঘুমাচ্ছে। এক রুমে অরণ্য আর আরেক রুমে হিমেল। অন্য রুমে শামীম, আবরার এবং আফনাফ। আফনাফ আবারও আবরারের সম্পর্কে ছোটবেলার খুবই ভালো, তাই এখনো কোনো কিছু করতে গেলে বা কোনো সিদ্ধান্ত নিতে গেলে এক ভাই অন্য ভাইয়ের কাছ থেকে উপদেশ নেয়। শব্দ করে মলমূত্র ত্যাগ করেছিল আফনাফ। এমন সময় কেউ যেন বাইরে থেকে বাথরুমের দরজার টোকা দিল। অন্যদিকে একটা মেয়েলি হাসি শব্দে ঘুম আবারও ভেঙে গেল। আবরারের বিছানা থেকে চোখ কচলাতে কচলাতে উঠল সে। এমন সময় খোলা দরজায় দিয়ে একটা ছায়ামূর্তি দ্রুত হেঁটে গেল। সাথে সাথে আবরারের চোখ থেকে ঘুম চলে গেল। সে শামীমকে না জাগিয়েই উঠে গেল বিছানা থেকে। দরজা পেরিয়ে হাঁটতে শুরু করলো। সেই দিকে ছায়াটা গেছিল ওই দিকে। শীতল হওয়ার জন্য হিমেলের ঘুম ভেঙে গেল। হাওয়াটা আসছে বারান্দার দরজা দিয়ে। ফাঁক হয়ে রইল বারান্দার দরজাটা। কিন্তু এটা তো ঘুমানোর আগে লাগিয়ে দিয়ে এসেছিলাম, তাহলে এই দরজাটা খুললো কিভাবে? হিমেল উঠে দরজাটা লাগিয়ে দিল। এমন সময় দেখলো তাদের রুমের দরজাটা খোলা। এটা লাগিয়ে দিয়ে এসেছিল সে, কিন্তু এটাও রহস্যজনকভাবে খোলা। এদিক সেদিক পা বাড়ালো হিমেল। দরজা লাগিয়ে দেওয়ায় আমরা সবাই ছাপা চিৎকার করে এলো। আবরার, আফনাফ গুটি গুটি হয়ে বাথরুমে দাঁড়িয়ে আছে। কেউ একজন ক্রমাগত তার দরজায় টোকা দিচ্ছে। সে সাহস করে জিজ্ঞেস করলো, কে বাইরে? তখনই দরজায় টোকা দেওয়া থেমে গেল। এরপর দরজা জুড়ে জুড়ে খিলঘুষি মারতে লাগলো। কেউ যেন দরজা ভেঙে ফেলবে। আহনাফ ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে বাথরুমে। কি করবে কিছুই বুঝতে পারছে না। শামীমের গায়ের থেকে চাদরটা কে যেন আস্তে আস্তে টেনে নিচ্ছে। সে মারার মতন ঘুমায়, কিন্তু আজকে এই ছোট্ট কারণে জেগে উঠল। জেগে উঠতেই সে চোখ খুললে না, কারণ একটু আগে কেউ জোর করে ওর গায়ের থেকে কম্বল টেনে নিয়েছে। এমন সময় ওর পা ধরে একজনে টানতে শুরু করেছে। টেনে হিঁচড়ে ওকে বিছানা থেকে নিয়ে ফেলে দিছে। শামীম তবুও কোনো সাড়া দিচ্ছে না। এখন একমাত্র ঘুমের অভিনয়ই ওকে বাঁচতে পারে। চোখ হালকা ফাঁক করে যেটা দেখলো, এরপরে চোখ দ্বিতীয়বার খোলার সাহস করলো না। তারপর পা শূন্যে ঝুলে আছে। কিন্তু ওর মানে কি? ওর মনে হচ্ছে কেউ ওর পা ধরে আসছে। দোতলার বারান্দায় হাঁটছে আবরার। অধিকাংশ দরজাটি বন্ধ। বাইরে থেকে রাতের আকাশ দেখা যাচ্ছিল। তাছাড়া আজ ভরা পূর্ণিমা না হলে যথেষ্ট চাঁদের আলো ছিল। এমন সময় একটা রুমের দিকে নজর পড়ল। দরজা খোলা সেই রুমের এবং আরো জ্বলছে রুমটাতে। দরজা পেরিয়ে রুমটাকে প্রবেশ করলো আবরার। এমন সময় খুব শীত করতে লাগলো তার। রুমটা তাপমাত্রা খুবই শীতল। শরীর কাঁপতে লাগলো। আবরারের হঠাৎ সিরিয়ালের দিকে তাকাতেই সে আর স্থির থাকতে পারল না। সিলিংয়ের একটা মেয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। অত চিৎকার করে জ্ঞান হারিয়ে
মাটিতে লুটিয়ে পড়ল সে। সিলিংয়ের মেয়েটি দাঁড়িয়ে থাকা লাফ দিয়ে নিচে নামলো। এরপর দরজার দিকে হেঁটে যেতে লাগলো। দরজার কাছে গিয়েই একবার ঘুরে তাকালো ফ্লোরে পড়া থাকা আবরারের দিকে। এরপর বাইরে বেরিয়ে মেয়েটা একবার দীর্ঘ শ্বাস ফেললো। এরপর ছাইয়ের মতন মিলিয়ে গেল বাতাসে। অনেকক্ষণ ধরে বাথরুমে বসে আছে আফনাফ। প্রায় 10 মিনিট ধরে তার দরজায় আর কোনো শব্দ আসছে না। এমন সময় তার বাথরুমের দরজাটা আপনা আপনি খুলতে লাগলো। আফনাফ বিষয়টা খেয়াল করতেই দৌড়ে গিয়ে আবার হুকটা লাগিয়ে দিল। এরপর দরজা ঠেস দিয়ে দাঁড়ালো। হঠাৎ পিছন তাকাতেই যে আয়নার একটা নারী মূর্তিকে দেখা যাচ্ছে। তার চুলগুলো মুখের উপর এসেছে। আহনাফ একটা চাপা চিৎকার করলো, কিন্তু তার গলা থেকে শব্দ বের হচ্ছে না। আয়নার ভিতরে নারী মূর্তিটাকে নড়ে চড়ে উঠল। একটু পর ওঠার মুখ থেকে চুলগুলো সরে গেল। চোখের মনি যেন সাদা রঙের, ঠোঁটের জায়গা পচা, গলা মাংস, দাঁতগুলো ভয়ানক এবং দৌড়ালো মুখে এক ভয়ানক হাসির আভাস। আহনাফের শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে গেল। ভয়াতভাবে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। এমন সময় বাথরুমের দরজার কথাটা মনে পড়লো। পাগলের মতন দরজার হুক টেনে ধরে টানাটানি শুরু করলো, কিন্তু সে এক চুলও নড়ছে না। আবরার ভয়ে আবারও আয়নার দিকে তাকালো। মেয়েটা ওর দিকে তার বিশ্রীভাবে তাকিয়ে আছে। আবরার কিছুটা বুঝে ওঠার আগেই মেয়েটা আয়নার ভিতর টুকরো হয়ে গেল। আহনাফ ভয়ে আবারও দরজায় লাগলো, কিন্তু সে কিছুতেই জানে না যে সেখানে কে আছে। পিছনের দিকে সেই ছায়াটা দাঁড়িয়েছিল। ঘুরে সামনে তাকাতেই বয়ে হিম হয়ে গেল। ছায়াটার ঠিক ওর সামনে দপ করে একটা শব্দ মাটিতে পড়ে গেল। আহনাফ অদৃশ্য কিছু একটা জাহিদের পা দুটো ধরে টেনে নিয়ে যাচ্ছে। জাহিদ আর চোখে দেখছে সে সেরছে কবিরাজের প্রান্তে চলে যাচ্ছে। এবার আর অভিনয় করতে পারবে না সে। গগন বিদায়ী চিৎকার করে উঠল। আবরারকে খুঁজতে খুঁজতে চিলকুটায় চলে আসলো হিমেল। ঠিক তখনই গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি পার্ট 2 দেখতে চান কমেন্ট করুন। 100 কমেন্ট হলেই আমি পার্ট 2 নিয়ে আসবো ইনশাল্লাহ।